আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের লিড নিউজে। আপনাদের সাথে আছি আমি তাহমিনা তাসির। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম, হাসিনার শাসনে রাষ্ট্রীয় জল্লাদ বাহিনী হয়ে ওঠে সোয়াট। নিউজটি লিখেছেন আবু সুফিয়ান। চলুন দর্শক জেনে নেই বিস্তারিত। র্যাবের মতো সোয়াট বাহিনী ছিল এক বিভীষিকার নাম। শেখ হাসিনার আমলে বিচার বহির্ভূত হত্যায় সোয়াটের ছিল প্রত্যক্ষ ভূমিকা। চরমপন্থা মোকাবেলায় এ বাহিনী গঠিত হলেও হাসিনার সরকার একে ব্যবহার করেছে রাজনৈতিক স্বার্থে। বিরোধী রাজনৈতিক কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে ঘেরাও করে রাতে অভিযান পরিচালনা করেছে সোয়াট। সোয়াট হচ্ছে স্পেশাল উইপেন্স অ্যান্ড ট্যাকটিক্স টিম। সন্ত্রাস বিরোধী অভিযানের নামে ঢাকার বিশেষ পুলিশ ইউনিট কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের একটি বিশেষ দল। এই সোয়াট টিম শেখ হাসিনার আমলে হয়ে উঠেছিল রাষ্ট্রের জল্লাদ বাহিনী। গ্রেফতার বা আইনি প্রক্রিয়ায় কাউকে বিচারের জন্য উপস্থাপনের পরিবর্তে অনেক মানুষের জীবনে ভয়ঙ্কর পরিণতি বয়ে এনেছিল সোয়াট। কখনো তা করা হতো প্রকাশ্য সংঘর্ষের নামে, কখনো বা অপারেশন ক্লিন আপের আড়ালে। পুলিশের শীর্ষ কর্মকর্তারা বাহিনীটিকে মূলত তথাকথিত জঙ্গি বিরোধী অভিযানে নিয়ে জল্লাদের ভূমিকায় ব্যবহার করতেন। ওই পুলিশ কর্মকর্তাদের বেশিরভাগই এখন পলাতক। পালিয়ে যাওয়ার আগে দীর্ঘ এক যুগেরও বেশি সময়ে রাষ্ট্রীয় এই বাহিনীকে জনসেবার বদলে করে গেছেন চরম বিতর্কিত। 2016 সালের জাহাজবাড়ি অভিযান সোয়াটের ইতিহাসে অন্যতম বিতর্কিত ঘটনা হিসেবে চিহ্নিত। সাজানো ওই অভিযানের 9 তরুণকে ডিবি থেকে বিশেষ পোশাক পরিয়ে কল্যাণপুরের তাজ মঞ্জিলে জাহাজবাড়ি নামে পরিচিত বাড়িটিতে নিয়ে বন্দুকযুদ্ধে নিহত দেখানো হয়। নিহতদের পরিবারগুলোকে লাশও দেয়া হয়নি। পুরো অভিযানে সোয়াট টিমের সদস্যরা মূল ভূমিকা পালন করেন। পুলিশের অন্যান্য ইউনিটের সঙ্গে মূল ভূমিকা পালন করা সোয়াটের এই তথাকথিত অভিযানে নিহত 9 তরুণের মধ্যে একজন ছিলেন গার্মেন্টস কর্মী মতিউর রহমান। তার বাবা সাতক্ষীরার পাটকেলঘাটা থানার ধানদিয়া ইউনিয়নের ওমরপুর গ্রামের নাসির উদ্দিন। পেশায় তিনি একজন কৃষক। নাসির উদ্দিন আমার দেশকে বলেন, আমার ছেলে জঙ্গি ছিল না। তাকে মারার পর পুলিশ আমাকে ঢাকায় নিয়ে গিয়েছিল। সেখানে 13-14 দিন আমাকে রেখে ওরাই বলেছিল আমার ছেলে জঙ্গি না। এরপর 2017 সালের মার্চে ঢাকার পান্থপথের হোটেল ওলিও ইন্টারন্যাশনালে সোয়াটের অভিযানে সন্দেহভাজন ব্যক্তির আত্মঘাতী হওয়ার দাবি করা হয়। গাজীপুরের পাতারটেক অভিযানেও একই কৌশল দেখা যায়। সেখানে সন্দেহভাজনদের আত্মসমর্পণের কোনো সুযোগ না দিয়ে সরাসরি গুলি চালানো হয়। পরিবারের অভিযোগ, নিহতরা আগে থেকেই গুম অবস্থায় ছিলেন। একইভাবে সিলেটের আতিয়া মহলে 4 দিনব্যাপী অভিযানে আত্মসমর্পণের সুযোগ না দিয়ে ভারী অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত সোয়াটের কৌশলগত ব্যর্থতা হিসেবে চিহ্নিত হয়, যেখানে সোয়াট সদস্যসহ নিরাপত্তা বাহিনীর লোকজনও প্রাণ হারান। চট্টগ্রামের আকবরশাহ এলাকার অভিযানে সরাসরি গুলি চালানো হয় এবং নিহতদের পরিচয় যাচাই না করার অভিযোগ ওঠে। মৌলভীবাজারের নাসিরপুরেও দিনের পর দিন চলা অভিযানে আত্মসমর্পণের সুযোগ দেওয়া হয়নি এবং বিস্ফোরণে নারী ও শিশুর প্রাণহানি ঘটে। রাজশাহী ও বগুড়ায় তথাকথিত জঙ্গি দমন অভিযানে ছোট ঘর বা ফ্ল্যাট ঘিরে বিস্ফোরণ ও গুলি চালানো হয়, যেখানে নিহতদের পরিচয় নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়। অনেক ক্ষেত্রে নিহতরা নিরীহ ছাত্র বা ভুলভাবে অভিযুক্ত ব্যক্তি ছিলেন বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়। গুম থেকে ফিরে আসা তরুণ প্রকৌশলী মাসরু আনোয়ার চৌধুরী আমার দেশকে বলেন, বাংলাদেশে জঙ্গি দমনের নামে গত 1.5 দশকে যে ভয়াবহ দমন পীড়ন চলেছে তার কেন্দ্রে ছিল পুলিশ সদর দপ্তরের অধীন সিটিটিসি ও তাদের স্পেশাল অপারেশন বাহিনী সোয়াট। এদের হাতেই নির্বিচারে প্রাণ গেছে বহু নারী, পুরুষ ও শিশুর। অধিকাংশ ক্ষেত্রেই নিহতদের পরিচয় অজানা থেকেছে। বিচার তো দূরের কথা, তদন্তও হয়নি। এই রাষ্ট্রীয় বাহিনীগুলো বিশেষ করে সোয়াটকে এক ধরনের জল্লাদের ভূমিকায় অবতীর্ণ করেছিল তারা। সোয়াট মূলত সিটিটিসির একটি বিশেষায়িত ট্যাকটিক্যাল ইউনিট এবং এটি মূলত উচ্চ ঝুঁকিপূর্ণ অভিযান পরিচালনার জন্য গঠিত হয়েছিল। কিন্তু গ্রেফতার বা রিমান্ডে নেওয়ার ক্ষমতা তাদের নেই। তারপরও শেখ হাসিনার আমলে বিভিন্ন সাজানো অভিযানের সময় তারা বিচার বহির্ভূত হত্যায় প্রত্যক্ষ ভূমিকা পালন করে। সুপ্রিম কোর্টের আইনজীবী শেখ ওমর বলেন, ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশের জনগণের প্রতি তার তীব্র ঘৃণার কারণে পুরো রাষ্ট্র কাঠামোকে ধ্বংস এবং রাষ্ট্রীয় বাহিনীগুলোকে কিলিং মেশিনারিতে পরিণত করেছিলেন। র্যাব আন্তর্জাতিকভাবে নিন্দিত ও কালো তালিকাভুক্ত হয়েছিল। সোয়াটকেও জল্লাদের ভূমিকায় নামানো হয়েছিল। সন্দেহভাজন ব্যক্তিদের আত্মপক্ষ সমর্থনের ন্যূনতম সুযোগ না দিয়ে তাদের জীবন কেড়ে নেওয়া হতো। বিচারিক প্রক্রিয়াকে সম্পূর্ণ উপেক্ষা করে রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীগুলোকে এভাবে
খুনাখুনিতে লিপ্ত করায় সাধারণ জনগণের মধ্যে বাহিনীগুলোর প্রতি চরম ভীতি ও অবিশ্বাস তৈরি হয়েছিল। আন্দোলন ও বিরোধী মত দমন অভিযান নিয়ে বিতর্ক। আওয়ামী লীগ আমলে সোয়াট বাহিনীর অতিরিক্ত ও ভারী অস্ত্রের প্রদর্শন এবং রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় উপস্থিতি, এই ইউনিটকে ঘিরে বিতর্ক আরও ঘনীভূত হয়েছিল। 2022 সালের ডিসেম্বরের নয়াপল্টনে বিএনপি পুলিশ সংঘর্ষে সোয়াটের উপস্থিতি ও হস্তক্ষেপ ওই প্রশ্নের আরও একটি উদাহরণ হয়ে ওঠে। 2024 সালে জাতীয় নির্বাচনের আগে পরে বিরোধী দলের সভা সমাবেশ ও রাজনৈতিক কর্মকাণ্ড দমনে সোয়াট সদস্যদের সাদা পোশাকে অভিযান পরিচালনার অভিযোগ উঠেছিল। অভিযোগ রয়েছে কিছু সন্ত্রাসবাদী পরিকল্পনা নৎসাৎ অভিযানে আটক ব্যক্তিদের পরবর্তী সময় আর খুঁজে পাওয়া যায়নি। বিরোধী রাজনৈতিক কর্মীদের বাড়ি ঘেরাও করে রাতের বেলায় অভিযান, তল্লাশি ও গ্রেফতার অভিযানে সোয়াটের অংশগ্রহণ সাধারণ মানুষের মধ্যে ভয় ভীতি সৃষ্টি করে। নির্বাচন পূর্ব সময়ে সোয়াটকে এমনভাবে ব্যবহারকে অনেকে রাজনৈতিক দমন নীতির অংশ বলেই মনে করেন। 2023 সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের বার্ষিক সন্ত্রাস বিষয়ক প্রতিবেদনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়, মানবাধিকার লঙ্ঘনের জন্য শুধু র্যাব নয়, সিটিটিসিও মার্কিন সহায়তার যোগ্য নয়। যুক্তরাষ্ট্রের আইন অনুসারে মানবাধিকার লঙ্ঘনকারী বাহিনীর বিরুদ্ধে সব ধরনের সহযোগিতা নিষিদ্ধ। আমেরিকা বা জাতিসংঘের সহায়তায় সোয়াট সদস্যদের প্রশিক্ষণ দেয়া হয়, কিন্তু এসব প্রশিক্ষণের বাস্তব প্রয়োগ, মানবাধিকার সচেতনতা বা জনগণের সঙ্গে সম্পর্ক উন্নয়নে তেমন অগ্রগতি দেখা যায়নি। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর মতে, সোয়াট বাহিনী সদস্যদের পর্যাপ্ত মানসিক প্রস্তুতি ও আন্তর্জাতিক মানবাধিকারের মানদণ্ড অনুযায়ী প্রশিক্ষণের অভাব রয়েছে। অনেক সময় তাদের অভিযানের পেছনে রাজনৈতিক নির্দেশনাও কাজ করে বলে অভিযোগ উঠেছে। যুক্তরাষ্ট্র ও চীন সহ কিছু ইউরোপীয় দেশ থেকে সোয়াট বাহিনী মাঝে মধ্যেই প্রশিক্ষণ ও প্রযুক্তি সহায়তা পায়। তবে এ ধরনের সহায়তা কাদের বিরুদ্ধে ব্যবহার হচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠেছে। সেই সঙ্গে কিভাবে এই বাহিনী মানবাধিকার লঙ্ঘনে ব্যবহার হচ্ছে তা নিয়ে বিদেশি পার্টনারদেরও সমালোচনা করা হয়েছে। সোয়াট বাহিনী গঠনের মূল উদ্দেশ্য ছিল চরমপন্থা মোকাবেলা, কিন্তু বাস্তব চিত্র বলছে বহু সময় ওই বাহিনী রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত হয়েছে। বিচার বহির্ভূত হত্যা, অপারেশন পরিচালনায় স্বচ্ছতার অভাব এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তাদের গ্রহণযোগ্যতাকে ক্ষুণ্ণ করেছে। জনগণের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি জবাবদিহিতা, নিরপেক্ষতা ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল থাকাই হতে পারে একটি কার্যকর ও বিশ্বাসযোগ্য নিরাপত্তা বাহিনীর বৈশিষ্ট্য। শেখ হাসিনার আমলে সিটিটিসি ও এর বিশেষায়িত ইউনিট সোয়াটের নেতৃত্বে থাকা বেশিরভাগই পলাতক। এখন সিটিটিসির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন মাসুদ করিম। সোয়াটের বিষয়ে তাকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। হোয়াটসঅ্যাপে বার্তা দিলেও তার জবাব মেলেনি। এখনকার মতো এ পর্যন্তই। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ। আল্লাহ হাফেজ।